হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি হংকংয়ের ট্রু ক্রাইম বেস স্টোরি। অ্যাবি চেই হংকংয়ের ফেমাস এবং নামকরা একজন মডেল এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল। তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল 1 মিলিয়নেরও বেশি। সে প্যারিস ফ্যাশন উইকে নিয়মিত যোগ দিত এবং হংকংয়ের প্রথম সারির ম্যাগাজিনগুলোর মধ্যে তার ফটো নিয়মিত দেখা যেত। সে যখন ছোট ছিল তখন তার মা এবং বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায়। তাদের বনিবনা হচ্ছিল না বলে তারা ডিভোর্স নিয়ে নেন। পরবর্তীকালে অ্যাবি চেয়ের মা তো সাংকে বিয়ে করে। সেই সংসারে অ্যাবি চেয়ের দুটো বোন হয়। অ্যাবি চেয়ের স্টেপ ফাদারের কনস্ট্রাকশন এবং মাইনিংয়ের বিজনেস ছিল চায়নাতে। তাদের জীবন বেশ ভালোভাবেই চলছিল এবং তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল। অ্যাবি চে স্কুলে পড়াকালীন অ্যালেক্স বলে একটি ছেলের সাথে সে প্রেমে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে ভালোবাসা হয়। তো কিছুদিন পর তার 18 বছর হয়ে যাওয়ার পর সে অ্যালেক্সকে বিয়ে করে। অ্যালেক্সকে বিয়ে করার পর চেয়ের দুটি কন্যা সন্তান। তাদের দাম্পত্য জীবন বেশি দিন টেকেনি। 3 বছরের মাথায় গিয়ে তারা ডিভোর্স নিয়ে নেয় তাদের বিবাহিত জীবন খুব একটা ভালো না যাওয়ার কারণে। অ্যাবি চেয়ের মতন মুভ অন করতে থাকে আস্তে আস্তে এবং অ্যাবি চেই তার মা বাবা সঙ্গে থাকা শুরু করে। চেই একটি পার্টি অ্যাটেন্ড করতে যায় হংকং শহরের একটা নামকরা হোটেলে। সেখানে চেয়ের দেখা হয় ক্রিস ট্যাম ফুং চুনের সাথে। তো দুজন দুজনকে ভালো লাগে এবং দুজন দুজনের নাম্বার এক্সচেঞ্জ করে। তারপরে তাদের ফোনে কথাবার্তা শুরু হয়। তারা নিয়মিত ফোনে কথাবার্তা বলতো এবং প্রায় তারা মিট করতো, ডেটে যেত। ক্রিস একটি ডেটে গিয়ে চইকে প্রপোজ করে বিয়ে করার জন্য এবং চই অ্যাকসেপ্টও করে। আর তখন ক্রিস তার পাস্টের কথাগুলো চইকে সব শেয়ার করে যে তার পাস্টে একটা বিয়ে ছিল, তার ম্যারেজ লাইফ ভালো না থাকার কারণে তার ডিভোর্স হয়ে যায় এবং তার দুটি সন্তানও আছে। চই শুনে সবটাই মেনে নেয় এবং চইয়ের নিজের পার্সোনাল লাইফের কথা জানায়, তার পাস্টের কথা। ক্রিসও শুনে দুজন রাজি হয় বিয়ে করার জন্য এবং পরবর্তীকালে 2016 সালে ফ্যামিলির উপস্থিতিতে তারা বিয়ে করে। তারা বেশ ভালোই সুখে শান্তিতে সংসার করছিল। ক্রিসের বাবার রেস্টুরেন্ট বিজনেস ছিল। হংকংয়ে তার অনেকগুলো আউটলেটও ছিল। চেয়ের সেকেন্ড ম্যারেজ হয়ে যাওয়ার পরেও সে তার এক্স শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রেখেছিল ভালো এবং তাদের যখন যা দরকার হতো চই তাদের হেল্প করার চেষ্টা করতো যতটুকু পারতো এবং চই টাকা পয়সা যা যা জিনিসপত্র তাদের লাগতো তাদেরকে দিয়ে হেল্প করতো। ইভেন চই তার এক্স দেওরকেও একটি চাকরি দেয়, যেহেতু সে কোনো চাকরি পাচ্ছিল না গাড়ির চালক হিসাবে সে নিযুক্ত হতে পারে, সে যতদিন না অন্য কোনো জব পাচ্ছে। তো তার দেওরও রাজি হয়ে যায় যে বিনিময়ে চই একটি ভালো স্যালারি তাকে প্রোভাইড করে। এইভাবে চলতে থাকে। এই চই তার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেত তার গাড়ি করে। তো যেদিনকে চই নিখোঁজ হয়ে যায় সেদিনকেও সেম সে তার বাড়ি থেকে বেরিয়ে তার বাচ্চাদের পিক আপ করতে যাচ্ছিল। তো তারপর থেকে চইয়ের আর কোনো খবর পাওয়া যায় না এবং চইয়ের বাবা মা খোঁজ খবর নেয় চারিদিকে, কিন্তু চইয়ের কোথাও খোঁজ পায় না। না পেয়ে চইয়ের মা বাবা তখন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চই প্রাপ্তবয়স্ক ছিল, তো সে কোথাও না বলে যেতেই পারে। পুলিশ তখন বলে চইয়ের মা বাবাকে যে আপনারা একটা দিন ওয়েট করুন, করে দেখুন চই বাড়ি আসে কি না, যদি না আসে তারপরে আমরা দেখছি কি করা যায়। এই বলে একটা দিন তখন পুলিশ চইয়ের মা বাবাকে ওয়েট করতে বলে। যখন একদিন হয়ে যায় চইয়ের মা বাবা আবার পুলিশ স্টেশনে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে বলে যে চই এখনও পর্যন্ত বাড়ি আসেনি এবং চইয়ের ফোনেও চইকে পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ একটু নড়ে চড়ে বসে। তো লাস্ট জিজ্ঞাসা করে যে চই কোথায় গেছিল বাড়ি থেকে, বা চইয়ের ব্যাপারে বিভিন্ন ডিটেলসে জানতে শুরু করে। তো চইয়ের মা বাবা জানায় যে চই লাস্ট তার বাচ্চাদেরকে পিক আপ করতে গেছিলো, তারপর থেকে তার কোনো
খবর পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ চোয়ের যত ফ্রেন্ড এবং চোয়ের যত কলিগ ছিল তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। চোয়ের ফ্রেন্ডরা পুলিশকে জানায় যে চোই এমনই একটা মেয়ে যে তার কোনো শত্রুই থাকতে পারে না। সে যখনই টাইম পায় সে চ্যারিটি বা যে ট্রাস্টগুলো হয়, যারা অনাথ আশ্রম টাইপসের যে ট্রাস্টগুলো হয় যেখানে দুস্থ মানুষরা থাকে, তো সেই ট্রাস্টগুলোতে সে সময় দিত এবং যতটা পারতো সে টাকা দিয়েও আর্থিকভাবে সাহায্য করত। চোয়ের ফ্রেন্ডদের কাছ থেকে তেমন কোনো ক্লু না পেয়ে চোই যেই গাড়িটি করে সেদিন তাদের মেয়েদেরকে পিক আপ করতে গেছিলো সেই গাড়িটির খোঁজ করে এবং গাড়িটিতে যে জিপিএসটা ছিল সেই জিপিএস এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারে চোই এখন রয়েছে তাইপো, হংকংয়ের একটি মফস্বল এরিয়া। তো সেখানে পুলিশরা প্রায় 100 জনের ওপরে পুলিশ যায়। এটা ছিল 23শে ফেব্রুয়ারি 2023। পুলিশ যখন চোয়ের গাড়িটা ট্র্যাক করে গাড়ির সামনে পৌঁছায় এবং সেখান যেই বাড়িটির সামনে গাড়িটি দাঁড়িয়েছিল, তো ওই বাড়িতে গিয়ে নক করে। চোয়ের শ্বশুর শাশুড়ি দরজা খোলে এবং চোয়ের শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে যে চোই কোথায় আছে, মানে এটা এক্স শ্বশুর শাশুড়ির কথা আমি বলছি। তো তখন চোয়ের শ্বশুর শাশুড়ি ডিনাই করে যে তারা জানে না চোই কোথায় আছে। তখন পুলিশ চোইয়ের শ্বশুরবাড়ির লোককে জিজ্ঞাসা করে যে চোইয়ের গাড়ি তো আপনাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। তো তখন চোইয়ের এক্স শাশুড়ি বলে তার ছোট ছেলে চোইয়ের গাড়ি চালাতো, সেই কারণে গাড়িটি এখানে আছে, কিন্তু তারা জানে না চোই কোথায় আছে। পুলিশ তাদের সন্দেহ হয় এবং তারা গাড়ি প্রথমে তল্লাশি করে এবং তারা সার্চ করে পায় যে কিছু ব্লাড পড়ে রয়েছে। তখন পুলিশ ভাবে কিছু তো আছে এখানে ব্লাড কেন পড়ে আছে। তো প্রথমে গিয়ে তার শাশুড়িকে জিজ্ঞাসা করে যে গাড়িতে তারা ব্লাড দেখতে পেয়েছে এবং চোই কোথায় আছে সত্যি কথা বলতে বলে। তো চোয়ের শাশুড়ি ডিনাই করছিল প্রথমে, তারপরে চোয়ের শ্বশুরকে যখন ধমকে চমকে আর কি পুলিশ যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তখন চোয়ের এক্স শ্বশুর সব কথা বলতে শুরু করে। তো তারপরে দেওর বলে যে চোইকে হত্যা করা হয়েছে এবং তার বডিটি কোথায় আছে যখন পুলিশ জিজ্ঞাসা করে তখন সে ফ্রিজের দিকে দেখিয়ে দেয়। তো পুলিশ যখন ফ্রিজ খোলে দেখতে পায় চোয়ের হাত, পা এবং শরীরের বেশ কিছু অংশ আছে ফ্রিজের মধ্যে রাখা। মানে পুলিশ তো দেখে পুরো শকড হয়ে যায়। চোয়ের মাথা এবং পাঁজর দিয়ে তারা স্যুপটা রান্না করছিল। আরও বাড়িটিকে সার্চ করে দেখতে পায় যে ইলেকট্রিক মেশিনগুলো হয় না যেগুলো দিয়ে ফ্রোজেন মাছ মাংস কাটে, তো ওই ইলেকট্রিক মেশিন পায়, চপার পায়। আর চোয়ের এক্স শ্বশুর শাশুড়ি এবং দেওরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে এবং চোয়ের দেওরকে জিজ্ঞাসা করে যে তার বড় ভাই মানে চোয়ের এক্স হাজব্যান্ড কোথায় আছে। তো তারা বলে আমরা জানি না কোথায় আছে। পুলিশ পুরো হংকংয়ে নাকা চেকিংয়ের জন্য বন্দোবস্ত করে। পুরো হংকং জুড়ে পুলিশ দেখে যে কোথা থেকে হংকংয়ের কোন কোন রাস্তাগুলো বা কোন কোন জলপথ দিয়ে বা কোন কোন স্টেশন বা রেল পথ দিয়ে হংকংয়ের বাইরে যাওয়া যায় বা হংকংয়ের বাইরের রাজ্যগুলোতে যাওয়া যায়, সেই সব জায়গাগুলোতে এবং হংকংয়ের পুরো শহরে নাকা চেকিং পুলিশ চালায়। এবং সেই দিনকেই অ্যালেক্সকে পুলিশ অ্যারেস্ট করে। সে যখন জলপথে পালানোর চেষ্টা করছিল একটা স্পিড বোটে, তখন অ্যালেক্সকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যালেক্সের মা, বাবা এবং ভাই এদের 4 জনকে জামিন অযোগ্য মামলায় অ্যারেস্ট করে এবং পঞ্চম যে ব্যক্তি অ্যারেস্ট হয় সেটি আর কেউই না, অ্যালেক্সের ফ্রেন্ড যে তাকে পালিয়ে যাওয়ার জন্য বুদ্ধি দিয়েছিল। 6 নম্বর যে অ্যারেস্ট হয় সে হলো যেই স্পিড বোটটি করে অ্যালেক্স পালাচ্ছিল সেই স্পিড বোটের মালিক লামসুন 2024 মার্চ মাসে জামিন পেয়ে যায়
এবং তাকে জরিমানা করা হয় $5 লাখ, মানে ভারতীয় টাকায় 52 থেকে 53 লাখ টাকা। কোর্ট তাকে আরও বলে যে সে যেন হংকংয়ের বাইরে না যায়, এবং সে যদি যায় তাহলে আবার সে অ্যারেস্ট হবে। এর পরবর্তীকালে পুলিশ তদন্ত করে জানতে পারে যে 2015 সালে অ্যালেক্সের নামে চুরি এবং ডাকাতির একটি মামলা আছে। তখন তাকে নোটিশ পাঠানো হয়েছিল কোর্টে এসে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তখন অ্যালেক্স যায়নি। সেই জন্য কোর্টের নির্দেশে তাকে 3.5 বছরের জন্য জেল হেফাজত দেওয়া হয়। পুলিশ যখন জিজ্ঞাসা করে যে চোইকে কেন তারা হত্যা করলো, তখন চোইয়ের শ্বশুর শাশুড়িরা জানায় যে চোই অনেক দিন ধরে যেই বাড়িটার মধ্যে চোইয়ের শ্বশুর শাশুড়ি থাকতো, সেই বাড়িটা অনেক দিন ধরে চোই বলছিল বিক্রি করে দেবে তার বাচ্চাদের ফিউচারের কথা ভেবে। এই কারণে চোইকে অকালে প্রাণ দিতে হলো। হংকং কোর্টে এই মামলাটি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। আজকের এই ট্রু ক্রাইম বেস স্টোরিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।